গরম থেকে এসে হঠাৎ করে ফ্রিজ খুলে ঠান্ডা জল খাওয়া আমাদের পক্ষে কতটা ভালো? ভালো শব্দটা তো আমি ব্যবহার করতেই পারছি না, কারণ এটা এক ধরনের সুইসাইডাল অ্যাটাক বলা যেতে পারে। সরি, সুইসাইডাল অ্যাটাক, হঠাৎ করে ওরকম কোনো ঘটনা ঘটার জন্য কোলাপস হয়ে গিয়ে মারাও যায়, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। এই গরমে একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিহাইড্রেশন। এর থেকে আমি বাঁচার উপায় কি কি করতে পারি? বেলের শরবত, ডাবের জল, পুদিনার শরবত, এগুলো কিন্তু ইনটেক করা যেতে পারে, কিন্তু কখনোই বরফ জল, ফ্রিজের জল, আইসক্রিম, কুলফি এই জিনিসগুলো নয়। রোদে গরমে গেলে মাথা ঘুরে, এটা কেন হয়? এর থেকে বাঁচার উপায়? যখন বাইরে টেম্পারেচারটা 40 ডিগ্রি, তখন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য বডি যেটা করে সেটা হচ্ছে যে আপনার সোয়েটিংয়ের রেটটাকে বাড়িয়ে দেয়। আপনি একটু বেশি ঘামেন, তাহলে বেশি ঘামেন মানে বেশি জল কোথা থেকে বেরোলো? ওয়াটার রিজার্ভ থেকেই বেরোলো, বডির যে রিজার্ভ ওয়াটার। আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াস সিপ করে জলটা কিন্তু যোগান দিতে হবে। যখনই বডি একটু বেশি মাত্রায় ডিহাইড্রেটেড হতে শুরু করছে, তখনই আপনার হয় মাথার যন্ত্রণা, না হলে মাথা ঘোরা। ঘামাচি থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচতে গেলে প্রথম যেটা করুন সেটা হচ্ছে যে সাবান মাখাটাকে একটু কমান। আমাদের শরীরে যে স্কিন আছে, স্কিনে কিন্তু প্রচুর প্রোবায়োটিক থাকে। আপনি যখন সাবান মেখে নিজেকে চকচকে করছেন, অ্যাকচুয়ালি ওদেরকে মেরে তার পরিণামটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই গরমকালে আমরা কোন কোন খাবারগুলো থেকে একটু দূরে থাকবো? কথায় বলতে গেলে গরমে খাবো না কোনগুলো, সেটা হচ্ছে গুরুপাক খাবার যেগুলোকে বলা হয়, যেমন ধরুন পায়েস, পিঠে, মাংস, আইসক্রিম। গরমকালে আমি চা বা কফি কতটা খাওয়া সামঞ্জস্যপূর্ণ? যতটা কম পারা যায়, কারণ বডি অলরেডি উত্তক্ত হয়ে আছে বাইরের থেকে। তাকে যদি আমি ভিতর থেকে আবার উত্তক্ত করি, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। এক, দু নম্বর হচ্ছে চিনি বেশি নিচ্ছেন মানে চিনি কিন্তু অ্যাসিডিক, তো আপনার ডাইজেশন প্রবলেম হয়ে যাবে, ব্লটিং হতে পারে, গলা বুক জ্বালা করতে পারে। যত দিন যাচ্ছে তত মনে হয় গরম বেড়ে যাচ্ছে। আর এই গরমে কিভাবে সুস্থ থাকতে হবে, কি খেতে হবে, বাচ্চাদের কিভাবে সাবধানে রাখতে হবে, এই নিয়ে আজকে সম্পূর্ণ পডকাস্ট। আর আজকের পডকাস্টে যিনি গেস্ট, তিনি হচ্ছেন আপনাদের সবার পছন্দ বা সকলের পছন্দের ডাক্তারবাবু ডক্টর জয়ন্ত কুমার ঘোষ। আজকে ওনার মুখ থেকে শুনে নেব যে গরমে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়। এর বাইরেও আরও অনেক টপিক নিয়ে আলোচনা হয়েছে। তাই চলুন বেশি কথা না বলে আজকে এই পডকাস্টটি শুরু করি। আর সবাইকে একটি অনুরোধ, আপনারা যারা আমাদের পডকাস্ট চ্যানেলটি দেখেন, তার মধ্যে প্রায় 83% মানুষই আমাদের পডকাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন দেয় আরও বেশি এবং আরও ভালো কন্টেন্ট আপনাদের দেওয়ার এবং ভালো ভালো গেস্টদের অ্যাপ্রোচ করার। তো চলুন শুরু করি। গরম এই বছরটি একটা সাংঘাতিক বিষয় আর কি আমাদের, কিন্তু এর মধ্যে আমাদের একটা কমন ফ্যাক্টর যারা সবাই করে থাকে, সেটা হচ্ছে গরম থেকে ছুটে এসে ফ্রিজটা খুলে ফ্রিজ থেকে জল বার করে খাওয়া শুরু করি। এইটি আমাদের জন্য কতটা ভালো? ভালো শব্দটা তো আমি ব্যবহার করতেই পারছি না, কারণ এটা এক ধরনের সুইসাইডাল অ্যাটাক বলা যেতে পারে। সরি, সুইসাইডাল অ্যাটাক, হঠাৎ করে ওরকম কোনো ঘটনা ঘটার জন্যে হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে কোলাপস হয়ে গিয়ে মারাও যায়, তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। এতটাই মারাত্মক? এতটাই মারাত্মক, কারণ আপনার বাইরের টেম্পারেচার ধরুন 38, 39, আপনি হঠাৎ করে এসে একটা 6 ডিগ্রি বা 7 ডিগ্রি এরকম ধরনের কোনো জল খেলেন, তো বডির এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা হলো, তো বডির বায়োকেমিস্ট্রি টোটালি চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং বডি বিভিন্নভাবে রিয়াক্ট করতে পারে আপনার সঙ্গে। যেমন মাসেল প্রথমেই হতে পারে যেটা স্টমাক ক্র্যাম্প, পেটে ব্যথা আরম্ভ শুরু হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে যে আপনার এরকম জল খাওয়ার জন্য হঠাৎ করে সর্দি গরমি শুরু হয়ে যেতে পারে, ভীষণ মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে, এবং নিউরো ইস্যুসও স্টার্ট হতে পারে, সাংঘাতিকভাবে মাথা ঘোরা শুরু হয়ে গেল, এরকম ধরনের প্রচুর প্রবলেম। এবং ডাইজেশন ইস্যুস তো প্রায়ই দেখা যায়, যে হজম ঠিকঠাক হচ্ছে না এই কারণে। এবং যারা লাগাতার খেতে শুরু করে, তাদের মধ্যে ম্যাক্সিমামে যেটা দেখেছি, ওবেসিটি শিকার হয়ে যায়। আচ্ছা, শরীরে প্রচুর মেদ আসে। ক্লিয়ার? শরীরে যখন মেদ আসছে, সেই মেদটা যদি ধরুন হার্টের মধ্যেও ডেভেলপ করা শুরু করে, তাহলে কত বড় বিপদ নিয়ে খেলছেন বুঝতেই পারছেন। সেই জন্যে কখনোই আমরা এরকম ধরনের জল এইভাবে খাবো না। ফ্রিজের জল না খেয়ে আমরা যেটা করতে পারি, কুঁজোর জল ব্যবহার করতে পারি। সেটা আমি রোদ থেকে এসেও খেতে পারি? হ্যাঁ, আচ্ছা, এবং সেই জলটা বানানোর একটা প্রক্রিয়া আছে। কিরকম? মাটির কুঁজো নিলেন, হুম, কিছুটা বালি নিয়ে বালির মধ্যে বসেই রাখলেন, আচ্ছা, তো দেখবেন বালি থেকে ভিতর থেকে জল বেরিয়ে বালিটা ভিজে থাকছে সবসময়। হুম, ওই জলের মধ্যে একটা তামার পয়সা ফেলে দিলেন, হুম, একটা চাঁদি, হুম, আর একটা রুদ্রাক্ষ। ওকে, রুদ্রাক্ষ, ওকে, ওটা সবসময় দেওয়া থাকলো। হুম, ওই জলটা আপনি খান, ওটা কিন্তু
মেডিকেটেড ওয়াটারের মতো কাজ করবে এবং ওটা আপনার শরীরে সাংঘাতিকভাবে মেডিসিনের কাজ করবে। এই তিনটে যে শব্দ উচ্চারণ করলেন, এগুলো কি কি কাজ করে জলের মধ্যে? প্রথম কথা হচ্ছে যে চাঁদির থালায় যে আগে খাওয়া হতো রাজা দেখেছেন তো, হুম হুম, শুনেছি, দেখি। মানে শুনেছেন। এবং চাঁদি থালায় খাওয়ার কারণটা যেটা ছিল, এর কিন্তু সেই ধরনের কোনো বিষক্রিয়া নেই গরমের সঙ্গে। ওকে। হ্যাঁ, রুদ্রাক্ষ খুব ভালো করে জানেন যে এটা কিন্তু একটা পজিটিভ থিং এবং এ আমাদের স্পিরিচুয়ালিটিতে তো খুব সাংঘাতিকভাবে ব্যবহার করা হয়। বডির যে ব্যালেন্স, ওটা কিন্তু ইলেকট্রিক্যাল ব্যালেন্স খুব ভালো মেনটেন করে রুদ্রাক্ষ। ওকে। আর তামার তো জানেন যে এটা মানে শোধন করার ক্ষমতা দারুণ আছে, জলের সঙ্গে খুব ভালোই সম্পর্ক। তো তিনটে পদার্থই কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল, যে কেউ করতে পারে এটা। এবং এই জলটা যদি কেউ খায়, এটা কিন্তু তার জন্য খুবই ভালো কাজ করবে তার যত শরীরে। গরমই হোক, বাইরে হ্যাঁ, টেম্পারেচার যাই থাকুক হ্যাঁ। না কেন। আর জল খাওয়ার যে প্রসিডিওর বলেছি, সেই প্রসেসে যদি খায় তাহলে তার কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা এই নয়। গরমে একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিহাইড্রেশন, প্রচুর পরিমাণে হচ্ছে। হুম। এইটা হলে আমি কি করে বুঝবো যে আমার ডিহাইড্রেশন হচ্ছে? এর থেকে আমি বাঁচার উপায় কি কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আমরা ডিহাইড্রেশনকে তো ভয় পাই না, আমরা ভয় পাই বেসিক্যালি যেটাকে, সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন সংক্রান্ত যে সমস্যা, তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে সানস্ট্রোক। একদম। কারেক্ট। তো সানস্ট্রোক থেকে বাঁচার জন্য প্রকৃতিতে আমাদের একটা দারুণ অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছেন, সেটা হচ্ছে যে আম পোড়া শরবত হুম। নিয়মিতটা খাওয়া যেতে পারে। গরমে ভীষণ প্রোটেক্টিভ। একটা হোমিও মেডিসিন আছে যেটা মিরাকুলাসলি কাজ করে এবং এটা নেওয়া যেতেই পারে প্রিভেনশন হিসেবে বা কিউরেটিভ হিসেবে। সেটা হচ্ছে ন্যাট্রাম কার্ব 200। এই মেডিসিনটা যদি খুব গরম পড়ছে, আমি কোথাও বেরোচ্ছি, 1 ড্রপ খেয়ে আমি বেরিয়ে গেলে অনেকটা সেফ সাইডে থাকবো। কখনো যদি এরা মনে হয় আমি রোদে ঘুরে আসার পর আমার একটা ঝিমুনি ভাব, কিছু যেন ভালো লাগছে না, তাহলে এক ডোজ বা 2 ডোজ পরপর 2 দিন নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে অনেকটাই ওই ধরনের বিপদ আপদ থেকে নিজেকে বাঁচানো সম্ভব। পাশাপাশি বেলের শরবত, ডাবের জল, পুদিনার শরবত, এগুলো কিন্তু ইনটেক করা যেতে পারে। এই কিন্তু গরমে। কখনোই বরফ জল, ফ্রিজের জল, আইসক্রিম, কুলফি এই জিনিসগুলো নয়, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করা উচিত। রোদে গরমে গেলে মাথা ঘুরে অনেকেরই, যেভাবে চড়া রোদ থাকে, এটা কেন হয়? এর থেকে বাঁচার উপায় কি? অ্যাকচুয়ালি রোদে যাওয়ার সময় তাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের বডি এতটাই ইন্টেলিজেন্ট, বাইরে টেম্পারেচার ওয়াইজ সে কিন্তু নিজেকে কন্টিনিউয়াস চেঞ্জ করে। যখন বাইরে টেম্পারেচারটা 40 ডিগ্রি, তখন শরীরটাকে ঠান্ডা রাখার জন্য বডি যেটা করে সেটা হচ্ছে যে আপনার সোয়েটিংয়ের রেটটাকে বাড়িয়ে দেয়। আপনি একটু বেশি ঘামেন, তাহলে বেশি ঘামেন মানে বেশি জল কোথা থেকে বেরোলো? ওয়াটার রিজার্ভ থেকেই বেরোলো, বডির যে রিজার্ভ ওয়াটার। ঠিক। আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াস সিপ করে জলটা কিন্তু যোগান দিতে হবে। ওকে। যখনই বডি একটু বেশি মাত্রায় ডিহাইড্রেটেড হতে শুরু করছে, তখনই আপনার হয় মাথার যন্ত্রণা, না হলে মাথা ঘোরা, এটা কিন্তু হবে। আচ্ছা। এটা কোনো রোগ নয়, এটাকে আপনি খুব সহজেই প্রতিহত করতে পারেন। খুব ইজি সিস্টেম হচ্ছে যে জল ক্যারি করা আচ্ছা। এবং সিপ করে জলটা বডিকে যোগান দেওয়া, ব্যাস, এতেই আপনি ঠিক থাকতে পারবেন। এই গরমে বেসিক্যালি জল খাওয়া বেশি দরকার, কিন্তু জল আমরা কম খাই বেশি খাই, আমাদের ঘামটা প্রচুর হয় হুম এবং অতিরিক্ত ঘাম হয়। হুম অতিরিক্ত ঘাম হয় কেন? প্রথম কথা হচ্ছে যে অতিরিক্ত ঘাম কিন্তু নয়, বডি রেসপন্স করছে তার নেচারের যে অ্যাডভার্সিটি আর কি। হঠাৎ করে গরমটা বেড়েছে, তো বডি কুলিং সিস্টেমটাকে অন করে দিয়েছে। কুলিং সিস্টেম হচ্ছে আপনি যে ঘামটা তৈরি করলেন, ঘামটা আপনার শরীর থেকে যখন চলে যাচ্ছে, তখন তো সে আপনার শরীর থেকে তাপ নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো কুলিং সিস্টেম তো বডির ওটাই, ওটা যদি না হয় তাহলে আপনার জন্য বিপজ্জনক। আমরা উল্টোটা বলি। আচ্ছা। ঘাম হচ্ছে মানে আপনি ভালো জায়গায় আছেন। হ্যাঁ, এইবার আপনাকে যেটা বুঝতে হবে, ঘাম মানে কিন্তু শুধু জল বেরিয়ে যাওয়া নয়, নুন জল। এর সঙ্গে অনেক ইলেকট্রোলাইটসও বেরিয়ে যায়। সেই জন্য আমাদেরকে ইলেকট্রোলাইট ব্যালেন্সের দিকে নজর দিতে হবে। তার জন্য আপনি যেটা করতে পারেন, ডাবের জল নিতে পারেন, অসাধারণ একটা ব্যাকআপ। আপনি পুদিনার শরবত নিতে পারেন এবং আপনি এমনি প্লেন ওয়াটারও পর্যাপ্ত পরিমাণে সিপ করে নিতে পারেন। যখন আপনি বেরোচ্ছেন, ছাতা ব্যবহার করলেন, সানগ্লাস ব্যবহার করলেন, তাহলে আপনার জন্য এই ধরনের কোনো সমস্যা আসার কথা নয়। কিন্তু গরমে এই সমস্যা না হলেও একটা সমস্যা খুব আসে, সেটা হচ্ছে ঘামাচি। ঘামাচি থেকে বাঁচার উপায় কি? ঘামাচি তো অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে রোমকূপটা বন্ধ হয়ে গেছে, হয়ে ঘামাচি হয়েছে। বেশ, এখান থেকে বাঁচতে গেলে প্রথম যেটা করুন সেটা হচ্ছে যে সাবান মাখাটাকে একটু কমান। সাবান মাখা? গরমকাল শীতকাল বলে নয়, সাবান সাবান যে আপনার কত বড় মানে বিপদের কারণ হতে পারে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমাদের শরীরে যে স্কিন আছে, স্কিনে কিন্তু প্রচুর প্রোবায়োটিক থাকে। যে প্রোবায়োটিক আমি বলেছি
পেটে থাকে, হুম। এরকম প্রচুর প্রোবায়োটিক কিন্তু আমাদের স্কিনের ওপর আছে। আচ্ছা। আপনি যখন সাবান মেখে নিজেকে চকচকে করছেন, অ্যাকচুয়ালি ওদেরকে মেরে তার পরিণামটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এবং অনেক পেশেন্টকে আমি বলতে শুনেছি, ডক্টর আমি সাবান মাখার পরেই আমার কিন্তু নাক দিয়ে জল গড়াতে শুরু করে। এটা অনেক পেশেন্টকে বলতে শুনেছি এবং এটা ট্রুথ। কারণ যখনই আপনি সাবান মানে কি, ওটা খার তো, হুম। অ্যালকালি দিয়ে যখন আপনার বডির প্রোবায়োটিকটাকে মেরে দিলেন, তখন কিন্তু আপনার বডি, একটা দেশ মিলিটারি যদি সরিয়ে দেয় যে অবস্থা হয়, আপনার শরীরটা অনেকটা ওরকম জায়গায় চলে গেল, আপনার ইমিউনিটিতে এফেক্ট পড়ে গেল। আচ্ছা। সুতরাং আপনি যদি সাবান মাখা কমিয়ে দেন এবং স্কিনকে যদি অটোমেটিক্যালি ওয়াক করতে দেন, তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু ঘামাচি হওয়াও কমবে। পরিবর্তে যেটা করতে পারেন, ভার্জিন কোকোনাট অয়েল, সি সল্ট মাসে একবার দুবার করে জলের মধ্যে গুলে নিয়ে স্পঞ্জ করে নিলে বডির প্রোবায়োটিকগুলোও থাকে, আপনার শরীরও ক্লিন হয়ে যাবে আচ্ছা। এবং আপনার ওই ধরনের প্রবলেমগুলোও কম হবে। মানে ঘামাচিও কম হবে। হ্যাঁ, মানে অনেকের স্কিন খারাপ হয়, অনেক র্যাশ জমে, বা এর একটি অন্যতম কারণ কি সাবান? এরপরেও যদি দেখা যায় কারো প্রচুর ঘামাচি হচ্ছে, সেটা কিন্তু ডিজিজ। ওকে। ঠিক আছে, তার ট্রিটমেন্ট আছে, হোমিওতে খুবই ভালো ট্রিটমেন্ট আছে, বা অন্য কোনো স্কিনের ডক্টরকেও দেখানো যেতে পারে। তো এটা ট্রিটমেন্ট করা যেতে পারে আচ্ছা। এবং তার ভালো রেজাল্টও হয়। কিন্তু ছোটোখাটো ব্যাপারে এই প্রিকশন কটা ফলো করলেই সে কিন্তু রিলিফ পেয়ে যাবে। এবং পাউডার বেশি না মাখা। আমাদের কমন কনসেপ্ট হচ্ছে যে পাউডার মাখলে ঘামাচি কমে, এটা কিন্তু উল্টো। হুম। আপনি যখন পাউডারটা দিচ্ছেন, অ্যাকচুয়ালি আপনি কী করলেন, রোমকূপগুলো বন্ধ করে দিলেন কি না? হুম, একদম তাহলে আপনার ঘামাচি বাড়বে না কমবে? বাড়বে। কমন কনসেপ্ট। ঠিক। তো পাউডার না মাখা। তবে যে এত মার্কেটিং, এত অ্যাড চলে ঘামাচির জন্য। অ্যাড হচ্ছে যে যিনি বানিয়েছেন তার প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য, তিনি তো আপনার বাড়িতে এসে আপনাকে ফোর্স করেননি। আপনি আপনার কনসেপ্ট দিয়ে প্রোডাক্টটা কিনুন, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে গেল। যে প্রোডাক্টে যেটা বলেছে সেটা কি আপনি পেয়েছেন? যদি না পান তাহলে কিনছেন কেন? এটাই তো হয়ে থাকে। গরমে এই চুলকানি থেকে রেহাই পাওয়ার উপায় কি? কারণ অনেকের স্কিন ডিজিজ আছে, অনেকের সমস্যা হয়, অনেকের র্যাশ বেরোয়, গরমে নানা রকম যে ভাইবগুলো আসে আর কি। আমাদের দীর্ঘ প্র্যাকটিসিং অভিজ্ঞতায় যেটা দেখেছি, এই মুহূর্তে একটা মেজর পার্সেন্টেজ অফ পিপল কিন্তু অ্যালার্জির শিকার। অ্যালার্জি। একটা মেজর পার্সেন্টেজ। এবং তারা ঠান্ডা বেশি পড়লেও সাফার করে, গরম বেশি পড়লেও ভীষণভাবে সাফার করে। তারা যদি ওই র্যাশগুলোকে ঘামাচি ভেবে বসে থাকে, তাহলে তার কিন্তু ভোগান্তির শেষ নেই। সারা সারা রাত তাকে চুলকাতে হবে, বসে থাকতে হবে। তো এই ক্ষেত্রে তার কিন্তু প্রপার ট্রিটমেন্টের দরকার আছে, এবং সেই ট্রিটমেন্টটা কিন্তু কোনো মেডিসিন দিয়ে করলেই শুধু হবে না। তার লাইফস্টাইল চেঞ্জ করে, তার পেটের স্বাস্থ্য ঠিক করে, এবং তাকে দরকার হলে ব্রিদিং এক্সারসাইজে হেল্প নিতে হতে পারে বডিকে ডিটক্স করার জন্যে। তাহলে তার অ্যালার্জি কন্ট্রোল হবে এবং স্কিনের কোয়ালিটিটা ডেভেলপ করবে। ওকে। নর্মাল যে গরমে যে অনেকের র্যাশ বেরোয়, অনেকে, জাস্ট আমি যদি ওই দিকটা না যাই, তাদের সহজ উপায় কি সেই চুলকানি থেকে বা ইচিং থেকে বাঁচা? ইচিং থেকে বাঁচার সহজ ঘরোয়া উপায় উপায়। উপায় হচ্ছে যে বাজারে যে ধরুন ডেটল বা এই জাতীয় যে লিকুইডগুলো আছে, হ্যাঁ, যদি সেগুলো হলো ভালো। নিদেন পক্ষে যদি না হয়, নিম পাতা গরম জল কিন্তু তাকে দারুণভাবে হেল্প করতে পারে। নিম আমাদের কিন্তু একটা গোল্ডেন ট্রি। Remedy। হ্যাঁ, গোল্ডেন রেমেডি, যেটা আমরা অনেক পারপাসে ইউজ করতে পারি। নিম হলুদ ইভেন সেটাও মাখা যেতে পারে মাঝে মাঝে, তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। এই গরমে ছেলে হোক বা মেয়ে হোক, একটা বড় সমস্যার শিকার হয়, সেটা হচ্ছে প্রাইভেট পার্টসে ইচিং হওয়াটা খুব বেশি সমস্যা। কারণ ঘামের জন্য হয়, বা অনেক কোনো কারণ থাকতে পারে। সেখান থেকে বাঁচার উপায়? এখান থেকে বাঁচার উপায় খুব সহজ যদি বলেন, তাহলে প্রথম কথা হচ্ছে যে আন্ডারওয়্যারটা আপনি ইউজ করছেন, সেটাকে কাচার পর ডিটল বা ওই ধরনের ডিসইনফেক্টেন্ট ক্লিনারের মধ্যে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে আচ্ছা। রোদে শুকিয়ে রিইউজ করা, এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে, এই এরিয়াগুলোতে সাধারণত কিন্তু হাওয়া বাতাস লাগার কোনো সুযোগ থাকে না, যেটা ফাঙ্গাল গ্রোথের জন্য একটা আইডিয়াল পরিবেশ। তো যদি সম্ভব হয়, সেই জায়গাটাতে একটু হাওয়া বাতাস দিয়ে জায়গাটাকে একটু ড্রাই করে নেওয়া। প্যারালালি ওই নিম পাতা গরম জল দিয়ে মাঝে মাঝে সেই জায়গাগুলোকে একটু ওয়াশ করে নেওয়া। এগুলো করলে অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকার কথা। যদি তারপরেও দেখা যায় যে বেশি ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, তাহলে আর এগুলোর জন্য ওয়েট না করে ডক্টরের সঙ্গে কনসাল্ট করাটাই ভালো। ওই জায়গাটাতে যেহেতু রোদ বা হাওয়া বাতাস খুব কম যায়, ডেথ সেলের খুব সমস্যা হয়। সেগুলোর জন্য কি একই রেমেডি, একই রেমেডি, অন্য কোনো অপশন কিছু নেই? না। ওকে। আমরা এই গরমের কথা বলছিলাম। এই গরমে দেখা যায় দুপুর হলেই রাস্তা ফাঁকা, ওভারঅল মানুষ যত পারে কম বেরোয়। আইডিয়াল টাইম কখন
যদি খুব দরকার না থাকে, খুব কাজের প্রেশার না থাকে, আইডিয়াল টাইম কখন বাড়ি থেকে বেরোনো করবে? দেখুন, আইডিয়াল টাইম ধরে তো মানুষ বেরোবো বলেই বেরোতে পারবে না, না, আমি ওই জন্যই বললাম যদি দরকার না থাকে, কাজ না থাকে, ঠিক আছে? বাট তবু তাকে বাইরে যাওয়ার ইচ্ছা বা যাবে এবং কিছু ফাস্ট ফুড খাবে, তো ওই পুরো রুটিনটা, ওই সার্কেলটা কেমন হওয়া উচিত এবং কি হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে এই গরমে যদি সে ফাস্টফুড খাওয়ার গাটস দেখাতেই চায়, তাহলে তার উচিত হবে সন্ধ্যের মধ্যেই খেয়ে নেওয়া। ওকে, যেটা আপনি আগে বলেছেন। হ্যাঁ, এবং খাওয়ার পরে একটু অন্তত হাঁটাহাঁটিটা করা, চুপচাপ বসে না করে, ওকে। একটু সিপ সিপ করে জল খেয়ে সেটাকে ডাইজেস্ট হতে হেল্প করা, এবং ফার্দার খিদে না পাওয়া পর্যন্ত পরের দিন ওয়েট করা। আচ্ছা। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি ফাস্ট ফুড খেয়ে এসছেন, সেটা হয়তো দেখা গেল পরের দিন বেলা 10টা অবধি আপনাকে ফিল করাচ্ছেন যে আমার খিদে পেয়েছে, তারপর আবার আপনি খেতে শুরু করলেন, তাহলে কিন্তু আপনার বিপদ হলেও হতে পারে। এড়িয়ে চলাটাই ভালো ওভারঅল একটা কথা বলতে গেলে। ইয়েস। আমি এর আগে বললাম যে যদি না বেরোতে দরকার পড়ে কখন বেরোনোটা আইডিয়াল টাইম, বাট যারা বেরোচ্ছে, যাদের বেরোতেই হবে আউটডোর, কি কি সাবধান বা কি কি প্রিকশন নেওয়া উচিত? প্রিকশন একটা হচ্ছে যে, ধরুন ছেলেদের ক্ষেত্রে বলি, যারা অফিস টফিস যাবেন বা যেতে হয় বা যেতে হবেও, হুম। তাদের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে পেট খালি করে খাবার খাওয়া প্র্যাকটিস করে গরমে, ওকে। যাতে আমি ওয়াটার ইনটেক করলেও আমার হাঁসফাঁস অবস্থাটা না আসে। হুম। এবং বেশি খেলে কি হয় জানেন তো, পুরো পুরো বডির ব্লাডটা কিন্তু তখন স্টোমাক রিজিয়নে গিয়ে জড়ো হতে হয় ওটাকে ডাইজেস্ট করানোর জন্য। ওকে। ফলে ব্রেনে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে, ঠিক। আপনি মাথা ঘুরে পড়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। সো খুব লিমিটেড খাবার খাওয়া, গামছা রুমাল টুমাল যদি কিছু থাকে সেটাকে ভিজিয়ে নিয়ে অন্তত পক্ষে নাকের কাছে ধরে যাতে প্যাসেজটাকে একটু কুল রাখা যায়। হুম। আর অনর্থক খাবার দাবারের দিকে ঝোঁক না করা, খিদে না পেলে লিকুইড ডায়েট বেশি করে নেওয়া, ডাবের জল, পুদিনার শরবত এগুলো একটু নেওয়া, আর ছাতা ব্যবহার করার সুযোগ থাকলে ছাতাটা ব্যবহার করা, এবং যখন মনে হচ্ছে যে কোনো রকম আননেসেসারি বা অকওয়ার্ড কোনো সিমটম প্রডিউস করছে বডি, হুম। তখন একটু সেফটি জোনে চলে যাওয়া। আচ্ছা, মানে হালকা হয়তো আমার ডিজিনেস আসছে কি মাথা ঘুরতে শুরু করছে, সঙ্গে সঙ্গে একটু রেস্টিং ফেজে চলে গেলে সানস্ট্রোক বা এই ধরনের সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যেতে পারে। এই গরমকালে আমরা কোন কোন খাবারগুলো থেকে একটু দূরে থাকবো? এক কথায় বলতে গেলে গরমে খাবো না কোনগুলো, সেটা হচ্ছে গুরুপাক খাবার যেগুলোকে বলা হয়। গুরুপাক। হ্যাঁ, যেগুলো ইজি ডাইজেস্টেবল নয়, যেমন ধরুন পায়েস, পিঠে, ঠিক আছে, মাংস, আপনার আইসক্রিম। আইসক্রিমকে আমরা কিন্তু কখনোই ইজি ডাইজেস্টেবল বলতে পারি না, এটা কিন্তু আলট্রা প্রসেসড। এবং এখন নতুন বিপত্তি, এখন আর আইসক্রিমে শুধু ক্রিম নয়, ওর সঙ্গে পাম অয়েলও রয়েছে, হুম। ফলে ওকে ডাইজেস্ট করা এখন খুব মুশকিল, এবং ওটা বেশি খেলে কিন্তু পেটের প্রোবায়োটিক পুরোপুরি ফিনিশ। সেই জন্যে এই ধরনের খাবার অকেশন যদি অ্যাটেন্ড করি, সেখানে গিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে খাবার চুজ করে খাওয়া, এবং যদি রাতে বেশি খেয়েছি পরের দিন একটু বেশি সময় অবধি ওয়েট করা। আচ্ছা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাতেও খেলাম, সকালে ইকুয়ালি খেলাম, তাহলে কিন্তু পরের দিন দুপুর বা বিকেল অবধি আপনাকে বিপদে পড়তে হলেও হতে পারে। আচ্ছা। ওই জায়গাগুলো আমাদেরকে বুঝতে হবে যে খাবারের সম্পর্কটা কিন্তু খিদের সঙ্গে, নট টাইম। ওকে। এই সেন্সটা আমাদেরকে কাজে লাগাতে কাজে লাগাতে আমাদের না অনেকের চা বা কফি নেশা থাকে অনেকের। হুম। এই গরমকালে কতটা পরিমাণে আমি খেতে পারি? কারণ শীতকালে তো খুব একটা চাপ হয় না, হুম। ঠান্ডার মধ্যে যতটা খাওয়া যায়, কিন্তু গরমকালে আমি চা বা কফি কতটা খাওয়া সামঞ্জস্যপূর্ণ শরীরের জন্য? যতটা কম পারা যায়, কারণ বডি অলরেডি উত্তক্ত হয়ে আছে হুম। বাইরের থেকে, হুম। তাকে যদি আমি ভিতর থেকে আবার উত্তক্ত করি, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। এক। ওকে। 2 নম্বর হচ্ছে চিনি বেশি নিচ্ছেন, মানে চিনি কিন্তু অ্যাসিডিক, হুম। তো আপনার ডাইজেশন প্রবলেম হয়ে যাবে, ব্লটিং হতে পারে, গলা বুক জ্বালা করতে পারে। সো এই ধরনের ড্রিঙ্ক থেকে এই সময় যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই ভালো। এক আধবার নিলাম, দ্যাটস অল। এই গরমকালে যদি আমি জল কম খাই তবে আমার ক্ষতি কতটা হতে পারে? ক্ষতি অনেকটাই হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কোন সিচুয়েশন আছেন। আপনি হয়তো বাড়ির মধ্যে আছেন, জল কম খেয়েছেন, খুব একটা আপনি প্রবলেম ফেস করবেন না। হুম। কিন্তু আপনি জল কম খাচ্ছেন অথচ রোদে রোদে ঘুরছেন, হুম। তো আপনি মাথা ঘুরে হঠাৎ পড়ে গিয়ে সেন্সলেস হলে আপনার অবাক হওয়ার কিছুই নেই, কারণ বডির তখন ওয়াটার ইমব্যালেন্স হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গিয়ে হুম। ব্লাড সাপ্লাই প্রবলেম হচ্ছে, ডিজিনেস চলে এলো, আপনি মাথা ঘুরে পড়ে গেলেন, সেখান থেকে আপনার সানস্ট্রোক হয়ে গেল, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আপনি যদি কোনো অফিসে বসে কাজ করছেন, সেই ক্ষেত্রে অত কোনো ট্রাভেলের কারণ নেই, কারণ যদি জল পিপাসা পাচ্ছে আপনাকে বডি তো নোটিফাই করবে। ওকে, তো আমাকে তখন জল খেতে হবে। কিন্তু যখন আমি রোদে ঘুরছি তখন আমাকে নোটিফাই না করলেও
আমাকে সিপ সিপ করে জলের যোগানটা একটু দিতে হবে। কারণ কেন কি অল্প সময়ের মধ্যে হিউজ পার্সপিরেশন হচ্ছে, সোয়েটিং হয়ে গেল, সেই জলটাকে একটু ব্যাকআপ দেওয়ার জন্যে। আপনি চিনির কথা বললেন যে চিনি যত কম খাবে তত ভালো। ডেলি রুটিনে যদি আমি চিনি বাদ দিই, আমার কি কি ভালো হতে পারে আমার জন্য? চিনি বাদ দিলে প্রচুর ভালো আছে। প্রথম যেমন? কথা হচ্ছে যে আমি যেটা আগেও বলেছিলাম এখন বলছি, সেটা হচ্ছে যে আপনার এইজিং আটকে যাবে, স্কিন ফার্মিং হয়ে যাবে, হুম। গ্ল্যামার আপনার চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাসিডিটি কমে যাবে, বডিতে যে আনওয়ান্টেড ফ্যাট, বেলি ফ্যাট বা বিভিন্ন জায়গায় যে ফ্যাটগুলো জমে সেগুলো সব ডিজলভ হয়ে যাবে, আপনার ইমিউনিটিতে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ আসবে। আচ্ছা। ক্লিয়ার? এবং অ্যাসিডিটি থাকলে, ব্লটিং থাকলে সেগুলোও কিন্তু কমে যাবে। সেই জন্য চিনি ছাড়ার কিন্তু পজিটিভ সাইড প্রচুর আছে। চিনি আদৌ কি কাজ করে আমাদের শরীরে? কি কোনো ভালো কাজ করে কোনো রকম কিছু? চিনির ভালো কাজ ইন দ্য সেন্স, কখনো কারো সুগার ফল করেছে তখন আপনি চিনি খাওয়ালে সেই মুহূর্তে সেভ করা যাবে মানে তাকে। আমাদের সারা পুরো লাইফ Otherwise- সার্কেলের মধ্যে চিনি একমাত্র ওই সময়টাতে ভালো কাজ করে, ওইটা একটা আপৎকালীন মুহূর্ত আর কি। বাকি কোনো বাকি চিনি সেরকম এফিকেসি খুব একটা কিছু পাওয়া যায়নি। আমাদের জীবনে ফাস্টফুড একটা অন্যতম চ্যাপ্টার। হুম। তা আবার যদি যেহেতু গরমকাল আসছে, আমরা গরমকাল নিয়ে কথা বলছি, তো ফাস্টফুড আমাদের শরীরে কি কি ক্ষতি করে? ফাস্ট ফুড আমাদের শরীরে কি কি ক্ষতি করে, এর থেকে অনেক ইজি হচ্ছে কি কি ক্ষতি করে না। আপনি বেশি ফাস্ট ফুড খাবেন, প্রথমেই আপনার গ্ল্যামার লস হয়ে যাবে, বেশ। আপনার চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, আপনার ফাস্ট এজিং হবে, আপনার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, আপনার বেলি ফ্যাট বেড়ে যাবে, আপনার ইমিউনিটি ক্র্যাশ করবে, আপনার কনস্টিপেশন হবে, আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে, এবং সেখান থেকে আপনার হাড়ের সমস্যাও চলে আসবে, বিভিন্ন জয়েন্টে পেইন, ওবেসিটি, ওকে। এবং তারপরে যেটা আসবে নিউরো প্রবলেম, নার্ভের, নার্ভের সমস্যা। মানে ফাস্টফুড থেকে নার্ভে পর্যন্ত সমস্যা ইয়েস, হতে পারে? একটা রোগই আছে, তার নাম হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম, সিআরএস। এবং বেশি বেশি দিন ওই আজিনামোটো বা এই ধরনের যেগুলো অ্যাকচুয়ালি টেস্টের কারণে ইউজ করা হয়, এগুলো থেকে কিন্তু ওই নার্ভের ক্ষতি হয় বলেই। এবং চায়নাতে একটা রোগ এইরকম ধরনের প্রচুর পেশেন্ট পাওয়া যাচ্ছিল যখন, তখন দেখা যায় কমন ফ্যাক্টর হচ্ছে তারা সবাই রেস্টুরেন্টে বেশি খায়। তো ও তখন থেকে এই ডিজিজটাকে এই নাম দেওয়া হয়েছে। তো কন্টিনিউয়াসলি যদি কেউ এই ধরনের খাবার কনজিউম করা শুরু করে, তার নার্ভের উইকনেস ফলোড বাই চোখের সমস্যা। চোখের সমস্যা আসবে? হ্যাঁ, যে ভিটামিন মিনারেলগুলো আপনার বডি এক্সপেক্ট করছে তার কোনোটাই তো পাবে না, শুধু জিভের টেস্ট আর বিনোদন ছাড়া বাকিগুলো তো কিছুই পাবে না। তো বাই ডিফল্ট আপনার দৃষ্টিশক্তিরও সমস্যা চলে আসবে। আপনি এর আগে অফ ক্যামেরা বলছিলেন, যেহেতু আমাদের আগের এপিসোডটা স্ট্রেসড বা ওভার থিঙ্কিং নিয়ে হচ্ছিল, যে ওভার থিঙ্কিং নিয়ে নাকি নার্ভেরও সমস্যা হয়, সেটা কিরকম? ওভার থিঙ্কিং নিয়ে নার্ভের সমস্যা এরকম হতে পারে। আমার কাছে কয়েকদিন আগে একটি পেশেন্ট এসেছিল, পেশেন্টটি একটা বড় কনসার্নে ইঞ্জিনিয়ার, ওকে। আদারওয়াইজ ওকে, কিন্তু একটা সময় সে এত বেশি ওভার থিঙ্কিং করেছিল, তারপর থেকে তার দেখা যাচ্ছে হাতটা এরমভাবে কাঁপছে। আচ্ছা, এ কারণে বলি কোর্স ট্রেমার, মানে এটা শুধু ওভার থিঙ্কিং দিয়ে? ওভার থিঙ্কিং থেকে। একটা ডেমো বললাম। আরও একটা পেশেন্ট এসেছিল, সেও ইঞ্জিনিয়ার, সে বেশ কিছুদিন ওরকম ওভার থিঙ্কিং করতো এবং নাইট শিফটে কাজ করতো। আমার কাছে যখন আসে সে তখন ডিপ্রেশনের মেডিসিন প্লাস ঘুমের ওষুধ নিয়ে তবে তার হয়তো কয়েক ঘন্টা ঘুম হয়। তারপর আস্তে আস্তে ট্রিটমেন্টে থাকতে থাকতে বা তার কিছু ছোটোখাটো কাউন্সেলিং করে দেওয়ার পর আস্তে 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 তার মেডিসিনগুলো একটু একটু করে কমতে থাকে এবং সে একটা বেটার লাইফস্টাইলের দিকে যেতে পারে। ওকে। এমনও পেশেন্ট এসছে, সে জবটাই কন্টিনিউ করতে পারছে না, মানে সে সব ভুলে যাচ্ছে, মানে সে জব নিয়ে এত প্যানিকড হয়ে গেছে লে অফ চলছে বলে, ওভার থিঙ্কিং করে করে সে এখন আর জব আছে তার, কিন্তু সে জবটা করতে পারছে না। কতটা মারাত্মক! ঠিক আছে, মানে এটা নিয়ে যদি কথা বলা যায় ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কারণ এটাই সব। থিঙ্কিং একটা পাওয়ার যেটা উপরওয়ালা আপনাকে দিয়েছে, কিন্তু এটা আপনি ইউজ করবেন না মিস ইউজ করবেন তার উপর ডিপেন্ড করে আপনার লাইফের কোয়ালিটিটা বিল্ড হবে। ম্যানিফেস্ট কি ওভার থিঙ্কিং এর মধ্যে পড়ে? ওভার থিঙ্কিং থাকলে আপনার ম্যানিফেস্টেশন নেগেটিভ হবে। আচ্ছা, এবং সেইভাবে আমাদের বডি রিয়াক্ট করবে? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি যে সিচুয়েশনটা চান না সেটাই তো বারে বারে ভাবছেন, তবেই তো আপনি স্ট্রেসড হচ্ছেন। ঠিক। তাহলে আপনি কি আকর্ষণ করছেন? নেগেটিভ এনার্জি। যেটা চান না, ঠিক। তো সেটাই তো আপনার লাইফে ঘটে যাবে। ম্যানিফেস্টেশন তো অন্য কিছু নয়। ম্যানিফেস্টেশন হচ্ছে যে আপনি একটা অ্যাপ্লিকেশন বা একটা মেসেজ ইউনিভার্সকে বারবার পাঠাচ্ছেন যে এইটা আমার লাগবে। ইউনিভার্স কিন্তু এটা বোঝে না যে সেটা সত্যি আপনার লাগবে কি লাগবে না, আপনার জন্য ভালো কি খারাপ।
আপনিই কিন্তু দরখাস্তটা দিয়েছেন, অ্যাপিলটা আপনিই করেছেন, ইউনিভার্স গ্র্যান্ট করে দেবে যদি আপনি রিপিট করেছেন সেটাকে বারবার। যদি কারো মনে হঠাৎ করে নেগেটিভ থট আসতে থাকে, সে কিভাবে সেটাকে স্টপ করতে পারে? প্রথম কথা হচ্ছে যে থিঙ্কিংকে স্টপ করা যাবে না, ওকে। এটা মেনে নিতে হবে। হুম। থিঙ্কিং আমি যেটা করতে পারি তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারি। কিরকম? নেগেটিভ থিঙ্কিং বেশি করছিলাম, পজিটিভ থিঙ্কিং আমি কনভার্ট করব। তার জন্য আমাকে কি করতে হবে, আমি যে প্রবলেমটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি হুম। আমি ওটাকে লিখে ফেললাম খাতার মধ্যে। ওকে। এবার আমি ওর কী কী সলিউশন আছে সেগুলো লিখলাম। আচ্ছা। এবার আমি ভাবছি, কিন্তু কী নিয়ে ভাবছি, সলিউশনটা নিয়ে ভাবছি, আমার কিন্তু আর স্ট্রেস হবে না। ওকে। বেশিরভাগ লোক যেটা করে হ্যাঁ। প্রবলেমটাকেই ভাবতে থাকে, অ্যান্ড প্রবলেম বিকামস বিগার অ্যান্ড বিগার। তো যত প্রবলেম বড় হচ্ছে সে তো ছোট হচ্ছে, একটা সময় গিয়ে সে খেই হারিয়ে ফেলে, তার ঘুম চলে গেল, তার খাওয়া চলে গেল, তার ম্যারেড লাইফ চলে গেল, তার ব্যাংক ব্যালেন্স চলে গেল, সে দেখা গেল অ্যাডিকশনের শিকার হয়ে গেল, তার সব কিছু শেষ হয়ে গেল শুধু রং থট প্রসেসের জন্য। অনেক ভিডিওতে, ছোটো ছোটো ভিডিওতে দেখেছি ম্যানিফেস্টের টপিক নিয়ে বা নেগেটিভ সেন্স নিয়ে, যে যদি তুমি কিছু ভাবতে না চাও, কোনো একটা জিনিস তোমাকে ট্রিগার করছে, নেগেটিভ ট্রিগার, তুমি সেটাকে লিখে পুড়িয়ে ফেলো, তারপর তোমার ওই থটটা আসবে না। এটা কি আদৌ হয়? অতটাও সহজ নয়। আপনাকে দেখুন, আমরা স্ট্রেসড হই কখন, যখন আমি ডিনাইল মোডে আছি। ঠিক। মানে আমার কাছে একটা কিছু প্রবলেম আসছে, আমি সেটাকে ডিনাই করছি, আমি অ্যাকসেপ্ট করছি না। হুম। তো আমি আগে বলছিলাম যেটা, যে প্রবলেমটাকে আগে ক্যাটাগরাইজ করতে হবে, যে প্রবলেমটার জেনুইন সলিউশন কি সত্যি আমার কাছে আছে, হুম। যদি থাকে সেটার জন্য ওয়ার্ক শুরু করব। ওকে। ওয়ার্ক শুরু করলাম মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে নিলাম, হুম। তো আমার আর স্ট্রেস হবে না। ওকে। যখন আমি ওটার সলিউশন নেই অথচ আমি ওটাকে অ্যাকসেপ্ট করছি না, আমি কন্টিনিউয়াস একটা স্ট্রেসটা মানে মাল্টিপ্লাইড মোডে থাকবো, হুম। শুধু বাড়ছে স্ট্রেস, কিন্তু কোনো সলিউশন নেই। হুম। তো আমার সেখানে উচিত হচ্ছে এটাকে, তার যদি কোনো ইষ্টদেবতা থাকে, তারপর সে যে কনসেপ্টে বিলিভ করে সেইটার উপর ছেড়ে দিয়ে লেট ইট গো করে দিয়ে, আমরা যেটা মোবাইলে স্ক্রল করি না, যে রিলসটা আমার পছন্দ নয় কি করি, স্ক্রল করে দিই। তো স্ক্রল করে দিতে হবে, সিম্পল। যেহেতু আমরা ওভার থিঙ্কিং নিয়ে এক একটা এপিসোড করেছি, তাই এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। আমরা ফাস্ট ফুডে ছিলাম বা গরমের খাবার নিয়েছিলাম। আপনি বললেন যে ফাস্ট ফুড আমাদের শরীরে মানে খারাপ বই ভালো করে না। বাট কেউ যদি ফাস্ট ফুডে অ্যাডিক্টেড থাকে, মানে কেউ নেশার মতো সে ফাস্ট ফুড চলতে পারছে না, ফাস্ট ফুড দীর্ঘদিন খেয়ে এসছে, সে কতটা সেফলি খেতে পারে, মানে কত টাকা তার পক্ষে সেফ? খেতেই পারে, কোনো সমস্যা নেই। সে 6 দিন ডায়েট করুক না, একদিন কবজি ডুবিয়ে খাক বিরিয়ানি, কোনো সমস্যা, কী সমস্যা আছে? কিন্তু তাকে ব্যালেন্সে চলতে হবে। সে যদি মনে করে যে আমি মানে মন চাহা জিন্দেগির মতো যা খুশি করে যাব, এটা কিন্তু বডি পারমিট করবে না। ওকে। বডি আপনার কথা শুনছে, হুম। আপনাকেও বডির কথা শুনতে হবে। ওকে। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, আপনি খেতেও পারবেন, খাওয়াতেও পারবেন, অথচ আপনার কোনো ট্রাভেল হবে না। 6 days ডায়েট, 1 day চিটিং ডায়েট। চিটিং ডায়েট করছি এবং 6 ডে আমি ডায়েট করছি খুব প্রপারলি, কিন্তু তবুও যদি দেখা যায় যে শরীরে অনেক সময় ভিটামিন অভাব পড়ে, কারণ অনেকে ঠিক টাইমে খায় না বা ঠিক রুটিন ফলো করে না। তার ফলে কী হয়, যদি আমরা কোনো ডাক্তার বা এখন ইউটিউব, সোশ্যাল মিডিয়ার টাইম বা ইন্টারনেট ঘেটে আমি কোনো মাল্টিভিটামিন কনজিউম করা শুরু করলাম, সেটা কতটা ক্ষতিকর? অনেকটাই ক্ষতিকারক হতে পারে। কীরকম? আপনি মাল্টিভিটামিন নিতে শুরু করলেন, হঠাৎ দেখলেন আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনার ব্লোটিং হচ্ছে। কেন? কারণ আপনি তো এক্স্যাক্টলি জানেন না আপনার কোন ভিটামিনের শর্টেজ, এবং প্রচুর ভিটামিন আছে যেগুলো আপনার শরীরে হয়তো এক্সেস হয়ে যাচ্ছে। হুম। তো হাইপার ভিটামিনোসিস একটা অসুখই আছে, তার জন্য তো আপনাকে সাফার করতে হবে। ওকে। সিম্পল যদি কেউ আয়রন না শুরু করে, তার কনস্টিপেশন স্টার্ট হয়ে যাবে। তো কনস্টিপেশন স্টার্ট হলে তার খিদে কমে যাবে, তার মাথা ঘুরতে পারে, তার লেথার্জি চলে আসতে পারে। সো ওই রকম ধরনের কোনো কিছুর মধ্যে না গিয়ে বেস্ট হচ্ছে যে ডক্টর কনসাল্ট করা। হুম। আদারওয়াইজ নিজের ডায়েটটাকে একটু ঠিকঠাক করে নেওয়া, সেটাও যদি পসিবল না হয় ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ভালো মাল্টিভিটামিন, যেগুলো মোটামুটি ভেজিটেবল কিংডম সোর্স থেকে হচ্ছে, যেগুলো কেমিক্যাল নয়, একটু এক্সপেন্সিভ, সেরকম ধরনের কিছু মাল্টিভিটামিন কিছু দিনের জন্য ব্যাকআপ নিয়ে ছেড়ে দেওয়া। এমন না যে সেটাকেই লাইফ লং আমি আমার বন্ধু বানিয়ে নিলাম, এরকম করলে কিন্তু চলবে না। কিছু কিছু ব্র্যান্ড আছে, আমি নাম বলছি না, তারা মাল্টিভিটামিন পাউডার সেল করে বা বিক্রি করে। এবার দেখা যায় সেটা প্রতিদিন সকালে উঠে তারাই প্রেসক্রাইব করে দেয় যে তুমি এইটা একটা খাও, ওমেগা 3 সামথিং, এটা কিছু খাও, তুমি সুস্থ থাকবে। কারণ আমরা সারাদিনে খুব পরিমাণে ভিটামিন কনজিউম করতে পারি না। এটা কি আদৌ ঠিক পদ্ধতি? একদমই না। আমরা ভিটামিন কনজিউম করতে পারি কি পারি না, এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি যে কোনো একটা ফরেস্টের কনসেপ্টে যান না, সেখানে যত জীবজন্তু জানোয়ার আছে তারা কোথা থেকে পায়? নেচার থেকে। নেচার থেকে। আপনার বডিতে দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে হয় আপনার বডি ঠিকঠাক অ্যাবজর্ব করতে পারছে না,
বা আপনি যে খাবার দিচ্ছেন সেটা অ্যাবজর্পশন মোডে নেই, ওকে। তাহলে ওই জায়গাগুলো আপনি কারেকশন না করে হুম। আপনি শুধু ভিটামিন নেওয়া শুরু করলেন, কতদিন নেবেন? তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ডেফিনেটলি পড়বে। ওকে। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে যে ভিটামিন, শরীর সব ভিটামিন বানাতে পারে, মানে এটা শুনে অবাক লাগতে পারে কিন্তু এটা ট্রুথ। একজন স্পিরিচুয়াল পার্সন তিনি তো হয়তো শুধু ফ্রুটস খেয়েই বছরের পর বছর রয়েছেন, তাহলে তো তার বডিতে তো কোনো ডেফিসিট হচ্ছে না। প্রবলেমটা কিন্তু ওটাতে না, আপনার বডিকে আপনি যদি রিল্যাক্স মোডে রাখতে পারেন, ওর যখন যা দরকার ও সে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রাখে। এবং বাকিটা হলে প্রয়োজন মতো চাহিদা বোঝাবে শরীর। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনি কোনোটাই করলেন না, খেতে বসলেন তো 5 মিনিট আপনার খাওয়া হয়ে গেল, ও খাবার তো বডি কনজিউম করতে পারবে না, ও অ্যাবজর্পশন স্টেজে আপনি নিয়েই যাননি ওকে। দৈনন্দিন জীবনে আমরা যে খাওয়া দাওয়া করি তার মধ্যে দিয়ে আমরা মাল্টিভিটামিন বা ভিটামিনকে কি করে ম্যানেজ করতে পারি? আপনাকে অত কঠিন করে ভাবার জন্য কোনো কাজই নেই শরীরকে ঠিক রাখার জন্য। হুম। কারণ আপনি যত এরকমভাবে আলাদা 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 করে শরীরকে বুঝতে চাইবেন, ভাবতে চাইবেন, তত কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। কারণ এই বডিটা যিনি বানিয়েছেন তিনি কিন্তু কোনো সায়েন্টিস্ট নন। না। ঠিক আছে? সো ভেরি সিম্পল হচ্ছে যে আপনি 3টে জিনিস ফলো করুন। আপনার এনার্জি লেভেল কেমন, আপনার বাওয়েল ক্লিয়ার হয় কিনা, আপনি তৃপ্তি করে আনন্দ করে খাবার খেতে পারেন কিনা, সেই খাবারটা ডাইজেস্ট হয় কিনা, আর বাকি কোনো কিছুই আপনার দেখার দরকার হবে না। এই তৃপ্তি করে খাওয়া যায় কিনা বা খাওয়ার ডাইজেস্ট হয় কিনা আপনি কথাটা বলেন। বর্তমান সময় অনেক সময় দেখা যায়, আমার টিমের ক্ষেত্রেও দেখা যায়, যখন খেতে বসে হাত থেকে মানে পকেট থেকে ফোনটা বার করে হাতে স্ক্রল করতে থাকে আর খাচ্ছে। এইটা আমি প্রত্যেকেও দেখ এভাবে খাস না, খাওয়ার সময় মন দিয়ে খা, বাট কে শুনে কার কথা, ও ওদের মধ্যে স্ক্রল করে। এইটা কতটা ভালো জিনিস বা কতটা খারাপ জিনিস, বা মন দিয়ে না খাওয়াটা কতটা খারাপ আমাদের শরীরের জন্য? এটা পিওরলি সুইসাইডাল অ্যাটাক। মানে এইভাবে আপনি খাবার খাওয়ার থেকে খাবার না খেলেও আপনার শরীরটা ভালো থাকবে। আচ্ছা। সো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি বলছিলাম না যে যদি আমরা কোনো একটা বাচ্চাকে বলি ভালো রেজাল্ট করতে হবে, মন দিয়ে পড়ো, হুম। তো পেটের রেজাল্ট যদি ভালো চান আপনাকে মন দিয়েই খেতে হবে। খেতে হবে। ইভেন কোনো রকম বাক্যালাপ করা যাবে না ওই সময়। এর জন্যই আমাদের রিচুয়ালসে বলেছে ভগবানকে নিবেদন করে প্রসাদ করে খাও এবং কথা বলবে না খেতে খেতে। আচ্ছা। তার কারণ ফুল কনসেন্ট্রেশন যেন খাবারের মধ্যে থাকে, আপনি যেন প্রত্যেকটা খাবারের টেস্ট নিয়ে সঠিকভাবে চিবিয়ে খাবারটাকে ধৈর্য ধরে খেতে পারেন, তবেই বডি কিন্তু ওর থেকে যা ভিটামিন মিনারেল দরকার সেগুলো সে অ্যাবজর্ব করতে পারবে। আদারওয়াইজ আপনার খাওয়াটা কিন্তু ওই খাওয়ার জন্যই খাওয়া হবে। বাচ্চা বলুন বা ইয়াং বলুন বা বুড়ো বলুন, যাদেরই বলুন, সবাই মোটামুটি এখন ফোন স্ক্রল করে তাদের ম্যাক্সিমাম দিন কাটায়। এই ফোন এত ঘাটার ফলে বা ফোন বেশিক্ষণ ঘাটলে কি কি ক্ষতি হতে পারে বাচ্চা, ইয়াং বা বয়স্ক সবার জন্য? বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা চেম্বারে বসে দেখতে পাচ্ছি যে বাচ্চা 90% বাচ্চা কিন্তু এখন সব হাইপার অ্যাক্টিভ। ফোন শুধু ফোন দেখার কারণে? অনেক কারণ আছে, আমাদের মেজর কারণ ওটা একটা। ওকে। ঠিক আছে? এবং এই হাইপার অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু ফাস্টফুডও একটা বড় এন্টিটি। ওকে। নেক্সট হচ্ছে বাচ্চার চোখের সমস্যা চলে আসছে খুব তাড়াতাড়ি এই ব্লু লাইট কনজিউম করতে করতে। 3 নম্বর হচ্ছে বাচ্চাকে বসে অ্যাটেনশন দিয়ে যে পড়াবেন আপনি পারবেন না হাইপার অ্যাক্টিভ হওয়ার জন্য। বাচ্চা খেতে বসে ওই ধৈর্য ধরে খাচ্ছে না, বাচ্চার কনস্টিপেশন চলে আসছে, বাচ্চার মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ, চুল পাকা, গলব্লাডার স্টোন ইত্যাদি ইত্যাদি সব কিন্তু ওই শুরু ওখান থেকে। ক্লিয়ার? যারা মিডল এজেড তাদের যেটা দেখছি যে তারা যে হাতে ফোন বেশি ক্যারি করছে তাদের হয় এলবো জয়েন্টে নাহলে শোল্ডার জয়েন্টে পেন শুরু হয়ে যাচ্ছে। এমনকি অনেকের মধ্যে এরম দেখে পাচ্ছি যাদের সেই হাতটাতে জোরও কিছুটা কমে গেছে। শুধু ফোন ঘাটার জন্য? ফোন ঘাঁটতেও হবে না, আপনি ওই হাতে শুধু ফোনটাকে ধরে ক্যারি করুন। কেন কেন এটা হয় কেন? কারণ আপনার শরীরটা তো পুরো একটা ইলেকট্রিক বডি, তো হুম। নার্ভগুলো হচ্ছে যে আপনার কপার ওয়্যারের মতো ভাবতে পারেন যে ওটা দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে আসছে। হুম। আপনার ফোনটা কি, এটা তো একটা হাইলি চার্জ বডি। ঠিক। তো এটা যখন আপনি ধরে আছেন তো ওই কারেন্টটা তো ওই নার্ভ দিয়ে পাস করছে, তো অনেক বেশি ভোল্টেজের কারেন্ট, তো আপনার নার্ভগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। ওকে। আপনি পকেটে যদি ফোনটা বেশি দিন ক্যারি করেন আপনার স্পার্ম কাউন্ট কমে গিয়ে আপনি ইনফার্টাইল হয়ে যাবেন। মানে ফোন ঘাটার জন্য আমাদের সেক্স জীবন এফেক্ট হতে পারে? ডেফিনেটলি হতে পারে না, হয়ে গেছে অলরেডি। এটা পিওরলি যদি আপনি ইএমএফ যে মিটার পাওয়া যায় সেটা যদি দিয়ে আপনি চেক করেন দেখবেন এটা একটা ভোল্টেজ দেখাচ্ছে, সেই ভোল্টেজটা তো আপনি ক্যারি করছেন সব সময়।
আর নিয়ম হচ্ছে যে আপনার বডিকে নিউট্রালে রাখতে হবে। নিউট্রালে রাখতে গেলে মাটিতে পা দিতে হবে। কতক্ষণ দেন? সবসময় জুতো পরে ঘুরে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ওই ভোল্টেজটা আপনার শরীরে যত থেকে যাবে আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে, হরমোনাল গ্ল্যান্ডগুলো ইম্প্যাক্ট হবে। ক্লিয়ার? আপনি ডায়াবেটিক হবেন, আপনি কার্সিনোজেনিক এফেক্টে পড়বেন, যেটাকে আপনারা ক্যান্সার বলছেন। আপনি সেখান থেকে আপনার থাইরয়েড প্রবলেম আসবে, সব এই ধরনের প্রবলেম চলে আসবে। এবং সেক্সুয়াল ম্যাটার তো খুব ইজি এখান থেকে আসা। পকেটে যদি ফোনটা আমি ননস্টপ ভরে রেখেছি, ওই রিজিয়নে তো রেডিয়েশনটা কন্টিনিউয়াস নিচ্ছে এবং খুব সফট অর্গান ওগুলো। আমি কি বলতে পারি যে এই টেকনোলজি যত বাড়ছে তত আমাদের বাকি আনুষঙ্গিক জিনিসগুলো বেড়ে যাচ্ছে? মানে শরীর খারাপ বলুন, আয়ু কমে যাচ্ছে, শরীর খারাপ মানে মেডিকেল এমার্জেন্সি বেশি হচ্ছে, বা আমরা একটা সুস্থ লাইফ লিড করতে পারছি না। একদমই তাই। কত পার্সেন্ট মানুষকে আপনি জানেন আজকে রাতে আনন্দ করে ঘুমায়? ঘুমাতে হবে শুনলে তার রাগ হয়ে যায় এখনকার দিনে। এখন তো ছোট ছোট বাচ্চাদের মতো নাকি টেনশন, হ্যাঁ, তারপরে ওভার থিঙ্কিং, স্ট্রেস, এগুলো নাকি দেখা যায়। মানে এখনকার মানুষ আর ঘুমকে এনজয় করতে যায় না। সেই মানুষের মধ্যে বাচ্চারাও এসে গেছে এবং ফলে ওদেরও ওভার থিঙ্কিং প্যাটার্ন ডেভেলপ হয়ে যাচ্ছে। কারণ ডিপ স্লিপ যদি আপনার হয়, ওভার থিঙ্কিং নেচারটা ওখান থেকেই কিন্তু অনেকটা ডিলিট হয়ে যাবে। ওকে, সেটা যখনই হচ্ছে না, জেট ল্যাগটা থেকে গেল, তো আপনার মধ্যে পরের দিন সকাল থেকেই তো শুরু হয়ে যাবে। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ওভার থিঙ্কিং বা এই খারাপ লক্ষণগুলো যেভাবে বাড়ছে, হুম। তাতে হোমিওপ্যাথি আমাদের কি হেল্প করতে পারে? মানে আমাদের সুস্থ রাখতে গেলে কি হেল্প করতে পারে? এখানে হোমিও মেডিসিনের একটা বিরাট ভূমিকা আছে। হুম। এবং আমরা আমাদের ট্রিটমেন্টে যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে হুম। এই যে পেশেন্টগুলো এখন আসছে তাদেরকে আমরা তিনটে সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কাজ করাচ্ছি। একটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ, ঠিক আছে? হুম। লাইফস্টাইলটা চেঞ্জ করে দিলে তার ওখান থেকে অনেকটা কিন্তু সে কারেকশনের জায়গায় চলে এলো বা সেফটিতে চলে এলো। সেকেন্ড হচ্ছে হোমিও মেডিসিন আছে, কারণ হোমিও মেডিসিনের ম্যাক্সিমাম কাজটাই কিন্তু সাইকোলজিক্যাল এবং সাইকোলজির উপর ডিপেন্ড করে। সুতরাং সেটাও কিন্তু আমরা করে দিতে পারলাম। আর 3 নাম্বার হচ্ছে যে এই মেডিসিনের এফিকেসি এবং এই মেডিসিনের কাজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা ডিপে গিয়ে কাজ করে। ওকে, অর্থাৎ তাকে সারা জীবন কিন্তু ওষুধ খেতে হবে না। রুটে কাজ করে বেসিক্যালি। সে কিছুদিন মেডিসিন খেয়ে লাইফস্টাইল চেঞ্জ করে, বা আমরা কিছু কিছু ব্রিদিং এক্সারসাইজ বা একদম মেন্টাল কিছু এক্সারসাইজ দিলাম, সেগুলো করার পর যখন সে নিজে স্টেবল হয়ে গেল, এবার সে কিন্তু মেডিসিন ফ্রি হয়েই চলতে পারবে। এটা হচ্ছে হোমিওর এফিকেসি। সুতরাং আমরা লক্ষ্য করছি এখনকার দিনে যে প্রচুর সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু আমাদের কাছে ডিপেন্ড করে মানুষ চলে আসছে এবং রেজাল্টও ভালো হচ্ছে। একজন যার সাইকোলজি প্রবলেম, সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে না আপনার কাছে আসবে, বা আপনার মতো যারা প্র্যাকটিস করে হোমিওপ্যাথি তাদের কাছে আসা উচিত? এটা তো সে নিজের ঢাক নিজে পেটানোর মতো কোশ্চেনটা হলো। অবশ্যই সে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, হুম। ঠিক আছে? কিন্তু প্রচুর এমন সমস্যা আছে। আমি এখনই একটা কেস রেফার করছি। মেয়েটির বয়স হবে 25, 26। হুম। সি ইজ ভেরি গুড লুকিং। অদ্ভুত একটা সমস্যা হচ্ছে, সে যদি রাস্তায় বেরিয়ে কোথাও 5-6 জন বা 7 জনকে একসাথে দাঁড়িয়ে থাকতে, সেই জায়গা দিয়ে তার যাওয়ার সময় মাথা ঘোরা শুরু হয়ে যাবে। মানে এত প্যানিক হয়ে যায়? ক্লিয়ার? তাহলে সে কলেজ করবে কি করে? সে বাকি কাজকর্ম কি করবে কি করে? তো সেই পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্ট করলাম, বাই 3 to 4 months সে কিন্তু বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে এসছে, অ্যান্ড নাও সি ইজ ভেরি হ্যাপি। নেক্সট কেস, ভদ্রলোকের বয়স হচ্ছে 62-3 ইয়ার্স। উনি একজন নামকরা আর্কিটেক্ট। ওনার একটা অদ্ভুত সমস্যা ছিল, উনি রাস্তায় যেতে যেতে হঠাৎ সেন্সলেস হয়ে পড়তেন। আমাদের দেশে যত বিখ্যাত হসপিটালস আছে, এবং ওনার মিসেস, বলে রাখি, ওনার মিসেস একটা বিশেষ কলেজের প্রিন্সিপাল। ওকে। উনি আমাকে আগের পডকাস্ট থেকে কন্ট্যাক্ট করেন। তার আগে উনি 4 বার সেন্সলেস হয়ে গেছিলেন, এতটাই প্যানিক হয়ে গেছিলেন আর বাড়ি থেকে বেরোতেন না, স্বাভাবিক, এবং লোক নিয়ে বেরোতে হতো। তো কোনো টেস্টে তার কিছুই পাওয়া গেল না। রাইট? মানে হোমিও কীভাবে হেল্প করে তার একটা ডেমনস্ট্রেশন বলছি। তাহলে কোনো টেস্টে যখন কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে কি এটা আপনার হয় ম্যানিয়া বা এরম ধরনের কিছু বলে দেখে দিতে হয়, যেটা অনেক সময় ডাক্তারবাবুরা করে থাকেন। হুম। আমি যখন পেশেন্টকে, উনি আমার অনলাইন কনসালটেশনেই ছিলেন এবং এখনও আছেন, হুম। আমি যখন ওনার হিস্ট্রিটা নিচ্ছি, হুম। আমি দেখলাম ওনার কথা বলার মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি আছে। আচ্ছা, মানে প্যানিক কাজ করছে। তো আমাদের একটা খুব ভেরি সিম্পল মেডিসিন আছে, মেডিসিনের নাম হচ্ছে জেলসিমিয়াম। যে মেডিসিনটা হঠাৎ হঠাৎ ভেসোভেগাল অ্যাটাক, এগুলোকে আমরা ভেসোভেগাল অ্যাটাক বলি, আচ্ছা।
এরকম ধরনের অ্যাটাক যদি হয় তাতে দারুণ কাজ করে তাকে স্টেবল করার জন্য, হুম। নার্ভাস সিস্টেমটাকে এক্সাইট করে। এবং আমি ওনাকে বললাম যে এই মেডিসিনটা আপনি মাঝে মাঝেই নিতে থাকুন। তার সঙ্গে আরও দু একটা মেডিসিন আমি ওনাকে লিখলাম। 1 মাস যাওয়ার পর উনি দেখলেন আর হলো না, একটু কনফিডেন্ট। সেকেন্ড মান্থে কনসালটেশন যখন নিচ্ছেন তখনও বলছেন যে না এ মাসেও হয়নি, এবং হাসি হাসি মুখে বলছেন। তখন দেখলাম অ্যাংজাইটিটা একটু কম। থার্ড মান্থ উনি আমাকে বললেন যে একটা আবদার আছে। আমি বলুন। আমাদের একটা ফ্যামিলি ট্যুর আছে, আমরা জগন্নাথ দেবের দর্শনে পুরী যাব, আপনি কি আমাকে অ্যালাউ করবেন? আমার এটা যে আমার জন্য তো একটা ভালো টেস্টিং হবে যে আমি যে ট্রিটমেন্টটা করেছি কতটা কাজ করেছে আপনার উপর। আপনি চলে যান, মেডিসিনটা নিয়ে যান, যদি কোনো অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবং উনি কিন্তু হ্যাপিলি জগন্নাথ দর্শন করে উনি কিন্তু ফিরে এলেন, ওনার কিন্তু প্রবলেমটা হয়নি। লাস্ট উনি আমাকে 1 সপ্তাহ আগে মেসেজ করেছেন যে আমি একটা ইন্সপেকশনে গেছিলাম যেখানে আমাকে প্রায় 30 মিটার উপরে উঠতে হয়েছিল, আমি কিন্তু সেই ইন্সপেকশন করে ফিরে এসেছি, আমার কিন্তু সেই প্রবলেমটা হয়নি। এবং আমি তখন ওনাকে লিখলাম আর হয়তো 1-8 মাস আমি আপনাকে কনসালটেশনে রেখে রিলিজ করে দেবো, দেখা যাক কী হয়। আশা করছি ওনারা এই প্রবলেমটা ফিরে আসবেন। মানে এটা কি আপনার শুধুমাত্র হোমিওপ্যাথি কোনো ওষুধের কারণে নাকি আপনার হ্যাঁ, কিছুর জন্য? এটা তো ওষুধের কাজ। ওকে। ওষুধের কাজ। এবং আমি ওনার মধ্যে কথা বলার স্টাইল বা ওনার প্রেজেন্টেশন বা ওনার সঙ্গে আমি যখন অনেকক্ষণ ধরে কথা বলতাম, ওনার মধ্যে আমি একটা হিডেন অ্যাংজাইটি লক্ষ্য করতাম, ওকে। যে ওনার ভেতরে একটা অ্যাংজাইটি কাজ করছে। এটা অনেক মানুষের মধ্যেই কাজ করে, তিনি বুঝতে পারেন না যে তার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে। তো ওই অ্যাংজাইটিটাকে লোকেট করে যখন ওনাকে মেডিসিন দিলাম, মেডিসিনটা কাজ করলো। আজকে একদম শেষ একটা প্রশ্ন, যেহেতু আমরা হেলথ নিয়ে কথা বলছি, আমরা অ্যাংজাইটি নিয়ে কথা বলছি, আমরা গরমের সময় নিয়ে কথা বলছি। বর্তমানে মানুষ হেলথ চেক আপ এই ওয়ার্ডটা, এই শব্দটা খুব বেশি পপুলার। বছরে একবার বা বছরে দুবার হেলথ চেক আপ করা অবশ্যই দরকার। আমার প্রশ্ন আপনার কাছে এইটাই যে একটা মানুষের কখন হেলথ চেক আপ করা উচিত, অথবা সে নিজেই এটা বাড়িতে বসে নিজে বুঝতে পারবেন কিনা যে আমার করা উচিত কি করা উচিত না, নাকি তা সত্যিই তাকে বছরে একবার কি দুবার গিয়ে হেলথ চেক আপ করা দরকার? আপনার ওপিনিয়ন। খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এবং এর আনসারটা হচ্ছে এরকম যে আপনি কেমন আছেন সেটা আপনার ডক্টর থেকে আপনি তো ভালো বুঝবেন যদি আপনার শরীরের সঙ্গে আপনার সেই সম্পর্ক থেকে থাকে। এটাই বড় প্রশ্ন। এবং আপনি যদি একটা মোটামুটি একটা স্বচ্ছ লাইফস্টাইলের মধ্যে দিয়ে যান তাহলে আপনি তো অবশ্যই সেটা বুঝতে পারছেন। ঠিক। কারণ টেস্টিং যে আপনি করবেন, হুম। হাজারে হাজারে টেস্ট আছে, আপনি কোন টেস্টটা করবেন? ঠিক। এক। এবং এটা কিন্তু কোনো মার্কশিট নয় যে এত পার্সেন্টই থাকতে হবে, এত পার্সেন্টই হতে হবে, এত পার্সেন্ট কেন কম, এত পার্সেন্ট কেন বেশি, এইভাবে কিন্তু মেডিকেল চলে না। কারণ আমি আমার দেখা এক্সপিরিয়েন্সে প্রচুর মানুষকে দেখেছি 90/60 বিপি সারা জীবন ধরে। মহাত্মা গান্ধীর বিপি ছিল 200/100 সারা জীবন ধরে। ওকে, তো এখন আপনি ধরুন আপনার বিপিটা কোনো কারণে রাতে কয়েকদিন ঘুমাননি, বেড়ে গেছে, আপনি চেক করলেন, আপনি সঙ্গে সঙ্গে গিয়ে ডক্টরের কাছে গেলেন, মেডিসিন লিখে দিলেন, মেডিসিন খেতে শুরু করলেন। আপনি কি ঠিক করলেন? ঠিক করলেন না। কারণ বিপির মেডিসিন খেলে কিন্তু আপনার কিডনির উপর চাপ পড়বে। আপনার ইউরিক অ্যাসিডটা একটু বেশি আছে, আপনি সেটা তো খাবারটাকে চেক করেও কন্ট্রোল করে নিতে পারতেন, সেটা তো আপনি করলেন না। যখনই টেস্ট করলেন, ব্যথা হলো, সঙ্গে সঙ্গে ওষুধ খেতে শুরু করলেন। ইউরিক অ্যাসিডের মেডিসিন খেতে শুরু করলে কিন্তু হার্টের উপর চাপ পড়ে। এগুলো আমরা না জেনেই খাই। এখন কথা হচ্ছে যে টেস্টিং কি তাহলে করাবো না? নিশ্চয়ই করাবো, প্রয়োজন ভিত্তিক করাবো যখন আমার প্রয়োজন। কিন্তু আমার প্রয়োজন নেই বিলাসিতার কারণে বা আমি একটু কিউরিয়াস হয়ে শুধু টেস্ট করছি, এটা কিন্তু আমাকে বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে পারে। কারণ কোনো একটা প্যারামিটার একটু এদিক ওদিক থাকতেই পারে, তার জন্য অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। সেটা আমি আমার লাইফস্টাইলে ধ্যান দিলেই শরীর ঠিক করে নেওয়ার ক্ষমতা রাখে। যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমি শরীরের সঙ্গে অতিরিক্ত জাগলারি করছি না তো। এইটুকু নিজেকে খুঁজতে হবে। হ্যাঁ, যদি সেটা না করি তাহলে কখন টেস্ট করতে হবে শরীর বলে দেবে। থ্যাংক ইউ স্যার। প্রথমত আমাদের আজকের অনেকটা লম্বা হলো, যার ফলে আমরা দুটো আলাদা আলাদা এপিসোড একটা করলাম, যার কারণ হচ্ছে আপনি একটা টপিক যেটা আমাদের লিস্টেই ছিল না বা আমাদের আলোচনার মধ্যেই ছিল না, সেটা আপনি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছেন। থ্যাংক ইউ। ইভেন এখন যে ইভেন এখন যে শেষ আমাদের কথাগুলো হলো, সেখানে গরমকালে মানুষের কী কী সমস্যা হতে পারে এবং সেই নিয়ে, যদিও আপনার সাথে যখন কথা বলতে বলি একটা হয়তো মাথায় কোনো একটা প্ল্যান নিয়ে চলে আমাদের, বাট আপনার প্রশ্ন বা আপনার উত্তরের মধ্যে এমন কিছু খুঁজে পাই যেখানে আমাদের আরও ছুটতে হয় চারিদিকে, যার ফলে আমাদের এই পডকাস্ট কেউ যদি দেখে সে কিন্তু মানে কোনো একটা স্টোরি পাবে না। আমরা যেখান থেকে প্রশ্ন করেছি সেখান থেকে প্রশ্ন করছি। তো আমার মনে হয় আপনাকে অনেক মানুষ এর জন্যই ভালোবাসে। আর
এই জন্য আপনাকে বারবার দেখার এত রিকোয়েস্ট থাকে মানুষের কাছে, যার জন্য থ্যাংক ইউ স্যার, আপনি ভালো থাকুন। আপনার এবং আপনার টিমকেও থ্যাঙ্কস এই সুযোগটা দেওয়ার জন্য, যে অডিয়েন্সের কাছে পৌঁছানো, তাদের একদম, কারো কারো একদম। কিছু কিছু এই টিপস কাজে লেগেছে, অনেকে কমেন্টস করেছেন। তো আশা করছি এবারের পডকাস্টও যদি পুরোপুরি দেখেন নিশ্চয়ই তাদের নিশ্চয়ই। অনেক অনেক কাজে দেবে। একদম একদম, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন।